আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে এসেছি আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আরেকটি ক্লাসে। ওকে, তোমরা সবাই আমাকে জানাও যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে যে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সো আজকে দুইটা টপিক তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড হচ্ছে কম্প্রিহেনশন। সো এই দুইটা টপিক খুব ভালোভাবে আমরা আজকে পড়ার চেষ্টা করব। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের যে ক্লাস আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাস তোমরা আমাদের বেসিক ক্লাস বা আর্কাইভ ক্লাস বা ফাউন্ডেশন ক্লাস করেছো, আশা রাখি এর বাইরে আর কিছু লাগবে না। এখন প্র্যাকটিস করলেই শেষ, রফা দফা শেষ। অ্যান্ড দেন কম্প্রিহেনশনে আমরা আজকে প্র্যাকটিস করব, এবং কম্প্রিহেনশন কীভাবে তুমি শর্টকাটে আনসার করতে পারবা, কীভাবে তোমার কমন না পড়লেও তুমি সুন্দরভাবে আনসার করে আসতে পারবা, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো কোনো সমস্যা নেই, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমাকে একটু সবাই কনফার্ম করবে যে তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। ওকে, আচ্ছা। সো আসো আমরা সবাই মনোযোগ দেই। ওকে, আচ্ছা। সো আমি শুরু করে দিই, হ্যাঁ। প্রথম কোয়েশ্চেন দেখো, ওয়ান অফ দোজ হুজ স্টুডেন্টস হু। সবাই একটু আনসার করে ফেলো। আমি আশা রাখি, আমি বিশ্বাস করি যে এই কোয়েশ্চেনটা তোমরা ভুল করবে না, কারণ আমি আমার বেসিক ক্লাসে এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, এবং আমাদের ওয়ান অফের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট, এবং ইম্পর্ট্যান্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওয়ান অফের ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই একটু মনে রাখতে হবে, বিশেষ করে হচ্ছে ওয়ান অফের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। আমরা মনে পড়ে কিনা দেখো তো, আমরা পড়ছিলাম যে সাধারণত ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়। আমরা জানি সাধারণত নাউন প্রোনাউনটা প্লুরাল হবে ওয়ান অফ থাকলে, আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? এটা সবাই জানি। কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ওয়ান অফ আছে, আবার হু যদি থাকে, মানে রিলেটিভ প্রোনাউন যদি থাকে, হু থাকে, দ্যাট থাকে, বা যেটাই থাকুক, তখন এই রিলেটিভ প্রোনাউন থাকলে এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মানে প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল হয়। মনে আছে তোমাদের যে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল? আমরা কি পড়ছিলাম? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা হবে প্লুরাল, আর ভার্বটা হবে কি? সিঙ্গুলার, তাই না? বেসিক ক্লাসে সবাই করছিলাম কিনা? আমি আবার বলছি, যারা বেসিক ক্লাস করছো তাদের আলাদা করে এটা পড়ার দরকার নেই। বাট প্র্যাকটিস করলে আমাদের প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, আমাদের অনেক অনেক বেশি সহজ হবে। সো খেয়াল করে দেখো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। কিন্তু যখন আমরা দেখব ওয়ান অফও আছে আবার হু আছে, ঠিক আছে, ওয়ান অফ আছে আবার হু আছে, তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে। শুধু একটা ক্ষেত্রে আমাদের ভার্বটা প্লুরাল হবে, তখন রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এই যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সবাই ক্লিয়ার? ডান ডান। ওকে, আশা রাখি সবাই এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছ। দেখো, এই সলভ ক্লাসগুলোতে তোমাদেরকে আমি চেষ্টা করি যে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর করতে। তো প্রথম কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। এবার দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিমমেটস। তো তোমাদের মনে থাকার কথা, প্রিপোজিশন অ্যান্ড ফ্রেজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই অ্যালং উইথের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী যদি ভার বসে, তাহলে আমরা দেখব ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার, তাহলে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার কি হবে? ইজ, তাই না? এরপরে আসো, আরও কোয়েশ্চেন দেখবো আমরা। মোর দেন ওয়ান ক্যান্ডিডেট, খেয়াল করে দেখো, মোর দেন ওয়ান ক্যান্ডিডেট ড্যাশ অ্যাপ্লাইড ফর দ্য পজিশন। সবাই বলো তো অ্যান্সার কি হবে? আচ্ছা, বাকিগুলো তোমরা করো, তাহলে একসাথে করলে, আমি তো বললে বুঝালে সবই পারো। আমি বুঝালে সবই পারো রে। ওকে, হ্যাঁ, অনেকে অ্যান্সার করেছো। আমি এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার করেছো, বলেছো হ্যাঁ। এই যে দেখো, আমরা তোমাদেরকে পড়াইছিলাম নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর। এই যে দেখো, মোর আছে, মোরের পরে দেখো সাবজেক্টটা কি? সিঙ্গুলার। তো আমরা জানি সাম, মোর, এদের পরে যদি সিঙ্গুলার থাকে, আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাইলে এখানে হ্যাভ হবে না, আর হবে না, ওয়ার হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ।
এবার দেখো মেনি থাকলে প্লুরাল, বাট মেনি এ থাকলে, সবাই বলো তো, মেনি থাকলে প্লুরাল আর মেনি এ থাকলে সিঙ্গুলার বসে, তাহলে এখানে আনসার কি হবে? হ্যাজ হবে। এবার দেখো ফ্র্যাকশন, 2/3, 2/3 এটা হচ্ছে ফ্র্যাকশন, এরপরে কি আছে? সিঙ্গুলার আছে, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক, অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ইজ অলরেডি কমপ্লিটেড। ওকে, ডান। এবার করো 6 থেকে 10। কঠিন লাগতেছে? যারা ক্লাস করেছো, আমি বলছিলাম যে ক্লাস করলে আর এগুলো লাগবেও না। তোমরা যদি ভাইয়ার খালি বেসিক ক্লাস বা ফাউন্ডেশন ক্লাস করো, আর্কাইভ ক্লাস করো, তোমার এখন ক্লাস না করলেও হবে, ঠিক আছে? কারণ তুমি অলরেডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি শিখে গেছো, তুমি পারবা। ওকে, আনসার করে ফেলি আমরা সবাই। এরপরে আসো আমরা দেখি 10 years ড্যাশ আ লং টাইম। দেখো 10 years অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, আ লং টাইম। 10 years সমান সমান কি? লং টাইম। অ্যামাউন্ট অফ টাইম বুঝাচ্ছে, একটা কি বুঝাচ্ছে? অ্যামাউন্ট অফ টাইম বুঝাচ্ছে। তাহলে অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। অ্যান্সার কি হবে? ইজ। এরপরে দেখো দ্য মেজরিটি অফ দ্য কমিটি মেম্বার্স। এই দেখো মেজরিটির পরের সাবজেক্ট কি আছে? মেজরিটির পরের সাবজেক্ট কি আছে? ইয়েস, প্লুরাল আছে। তার মানে প্লুরাল হলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে কি হবে? আর তোমাদের পড়াইছিলাম না, নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, মেজরিটি অফ, মাইনরিটি অফ। তাহলে এখানে মেজরিটি অফ আছে। এরপরের সাবজেক্ট কে আছে? কমিটি মেম্বার্স, প্লুরাল। তাহলে মেম্বার যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আর। এবার দেখো এ লার্জ নাম্বার অফ বুকস, এখানে দেখো প্লুরাল আছে, এ লার্জ নাম্বার অফ বুকস, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এবার দেখো দ্য জুরি, তোমাদের কালেকটিভ নাউন পড়াইছিলাম, কালেকটিভ নাউন যদি একমত বুঝায় তাইলে হবে সিঙ্গুলার, আর আলাদা আলাদা বুঝালে, ডিভাইডেড বুঝালে, অথবা এখানে ডিভিশন বুঝালে, হ্যাঁ, অথবা ডিবেট বুঝালে, হ্যাঁ, এরকম বুঝালে, এই যে ডিভাইডেড, এগুলো হইলে কি হয়? প্লুরাল হয়। মনে আছে তোমাদের যে দ্য জুরি কালেকটিভ নাউন, কমিটি, ক্লাব, ক্লাস, জুরি, এগুলো হচ্ছে কি? কালেকটিভ নাউন পড়াইছিলাম না? তাহলে কালেকটিভ নাউন যদি ডিভাইডেড হয়, মানে হচ্ছে আলাদা বুঝায়, ভিন্নমত বুঝায়, তখন কি হবে? ইয়েস, তখন আমাদের প্লুরাল হবে। বুঝতে পেরেছ? এবার আসো খেয়াল করে দেখো, নট অনলি বাট অলসো। এ ভাইয়া পুরা মনে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় রুল? নট অনলি, বাট অলসো, আইদার, নাইদার, ঠিক আছে? পড়াইছিলাম কি না? তাহলে এই যে নট অনলি, বাট অলসো, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট নাকি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে? অবশ্যই কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল। ক্লিয়ার সবাই? 10টার মধ্যে 8টা হয়েছে কার কার বলো? ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভাইয়া ওয়ার কি সিঙ্গুলার না প্লুরাল? পিডামু দিরা, পিডামু কি করে ভাই? ওয়ার বলে সিঙ্গুলার না প্লুরাল এটা বলে জিগায়। ওয়ার প্লুরাল, সি 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 ননি। হ্যাঁ, মুক্তা খাতুন গুড, জয়িতা কুণ্ড, নীলপুরি গুড, অনেকগুলো হয়েছে ভাই। 9 নাম্বারটা আবার বুঝান। 9 নাম্বারটা কি রে ময়না? 9 নাম্বারটা মনে নাই রে কুলসুম? দ্য জুরি, আমরা জানি জুরি, কমিটি, ক্লাব, ক্লাস, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন হলে আমরা জানি একমত বুঝালে সিঙ্গুলার হয়, আর দ্বিমত অথবা হচ্ছে ভিন্নমত অথবা হচ্ছে ডিভাইডেড, ডিভিশন, এগুলা বুঝালে কি হয়? প্লুরাল হয়। সি, এগুলা যদি ভুলে যাস তাহলে কেমন হবে? তাহলে এই জন্য কি হবে? প্লুরাল হবে। আর এবার করো, করো সবাই। তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ওয়ার বলে সিঙ্গুলার,
ওয়ার বলে সিঙ্গুলার, একটা মারবো দুইটা। হাতুড়াটা কই? বুঝছি অনেক দিন ধরে তোদের তোদের কই হাতুড়াটা কই? এই ভণ্ডের দল, এই ভণ্ডগুলো, হাতুড়াটা পাইতেছি না। ও পাইছি। তোরা কি ভালো হবি না? তোরা কি এখন আইসা যদি কস ওয়ার কি সিঙ্গুলার না প্লুরাল, একটা মারবো দুইটা কপালে। ফাজিল কোথাকার, ভণ্ড কোথাকার। এবার আসো, আসো। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। তা আমরা বলছিলাম অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট যদি একই জিনিসকে বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। ব্রেডও ব্রেকফাস্ট, বাটারও ব্রেকফাস্ট। একটু আমাদের কারেন্ট লোড হুট করে চলে গেছিল, এখন আবার চলে আসছে, নো প্রবলেম। তো আসো আমরা 11 নম্বর যেখানে ছিলাম, খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দেখো ব্রেড বাটার দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত নাউন যদি একই জাতীয়কে বোঝায়, যেমন বাটার ব্রেকফাস্ট, ব্রেড অফ ব্রেকফাস্ট, একই জাতীয় জিনিসকে বোঝাচ্ছে, একটা কি বোঝাচ্ছে, দ্যাট মিন্স কি হবে বলো তো সবাই? এটা সিঙ্গুলার হবে। বাট আমাদের এখানে দেওয়া আছে প্লুরাল। আবার দেখো পরেরটা ওয়ার, এটা হচ্ছে কি প্লুরাল আছে, দ্যাট মিন্স আমাদের প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। এবার আসো, তার মানে ইজ আছে আর হ্যাভ আছে, এটা প্লুরাল, আমরা জানি প্লুরাল হবে না, অ্যান্সার কি হবে? বি। ডান ডান, ওকে। এরপরে আসো মোর দেন ওয়ান স্টুডেন্ট, এখানে ওয়ান স্টুডেন্ট সিঙ্গুলার, তার মানে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার কি? সি। মেনি এ থাকলে প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? সিঙ্গুলার হয়, তার মানে হ্যাভ হবে না, ওয়ার হবে না, আর হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। এবার দেখো কমিটি, ক্লাব, ক্লাস, জুরি, ঠিক আছে, এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন যদি একমত বুঝায় তাহলে হবে সিঙ্গুলার, আর যদি তারা আলাদা বুঝায় তখন হবে কি? প্লুরাল। তো এখানে বলেছে দ্য কমিটি হ্যাভ টেকেন আ ফাইনাল ডিসিশন। কয়টা ডিসিশন নিছে ভাইয়া? একটা ডিসিশন নিছে। তার মানে একটা ডিসিশন যেহেতু নিয়েছে, তার মানে এটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এখানে হ্যাভ হবে না, এখানে ওয়ার হবে না, এখানে টেক প্লুরাল। টেক হচ্ছে কি? প্লুরাল, কারণ আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, আর না থাকলে সেটা প্লুরাল হয়। সো আমাদের কারেক্ট আনসার কি? বি। এবার আসো 10 কিলোমিটার্স, এটা হচ্ছে কি? অ্যামাউন্ট অফ টাইম মানি ডিস্টেন্স। সো আমরা জানি এইখানে বলছে আর লং ডিস্টেন্স সমান সমান 10 কিলোমিটার্স, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। তাহলে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তার মানে এখানে আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার কি? সি। সবাইকে ক্লিয়ার ভাইয়া? ডান, ওকে। ডান, ওকে। এবার আসো করো 16 থেকে 20। ভাইয়া 15 নাম্বারটা আবার একটু বলেন। 15 নাম্বারটা খেয়াল করে দেখো। 15 নাম্বারটা অ্যামাউন্ট অফ টাইম
অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এগুলো থাকলে ভার্বটা কি হয়? এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। মনে আছে? ওকে, ইয়েস। আসো তো আমরা অ্যান্সার করি, আসো। নিউজ, আনকাউন্টেবল নাউন, দ্যাট মিন্স নিউজ সিঙ্গুলার, ওয়ার হবে না, হ্যাভ হবে না, আর হবে না, অ্যান্সার কি হবে? সি। এ লট অফ মানি, মানি আনকাউন্টেবল নাউন। তোমাদের যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করছো আমার, তোমাদের ভাই আলাদা কোনো টেনশন করার দরকার নাই, যা ক্লাসে পড়াইছে এগুলোই আসবে, ওই টাইপের আসবে। তাহলে খেয়াল করে দেখো, এ লট অফ মানি, মানি আনকাউন্টেবল নাউন, তাহলে মানি আনকাউন্টেবল মানি সিঙ্গুলার, তাহলে এখানে আমরা সিঙ্গুলার একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি? ওয়াজ। এবার দেখো ওয়ান অফ আছে, আবার হু আছে। আমরা জানি সাধারণত ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, তাই না? ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা কি হয়? প্লুরাল হয়, আর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে যখন হু থাকবে। এই দেখো হু আছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? আর। এইবার খেয়াল করে দেখো, আইদার ইউ অর হি, কাকে ধরবো? এই যে আইদার অর, আইদার অর, আইদার অর, আইদার অর, আমরা পড়ছিলাম আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, ঠিক আছে? এগুলার ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। কোন সাবজেক্ট? দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আইদার ইউ অর হি, তাহলে এখানে আমরা কাকে ধরবো? হিকে ধরবো। তাই হির সাথে আর হারাম, ওয়ার হারাম, হির সাথে হ্যাভ হারাম, অ্যান্সার কি হবে? এবার দেখো, এটা তো অলরেডি আমরা করছি, ক্যাপ্টেন, অ্যালাং উইথ এর ক্যাপ্টেন আছে, সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার বি। ওকে, তোমরা বিগত বছরের গুচ্ছের প্রশ্নগুলো যদি দেখো, দেখবা সাবজেক্ট এগ্রিমেন্ট, ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে, এই নিয়মগুলো থেকে ঘুরে ফিরে আসছে, আর আহামরি কঠিন কিছু আসে না, ঠিক আছে? সো আশা রাখি ইনশাল্লাহ এগুলা থেকে তোমাদের আসবে। লাস্ট, এগুলা সহজ আছে, একবারে 30 পর্যন্ত করে ফেলো, এরপরে আমরা প্যাসেজ সলভের ক্লাস নেব, এরপরে প্যাসেজ সলভিং করব। ওকে, এই 10টা করে ফেলো, এরপর আমরা প্যাসেজ সলভিং করব। সবাই দ্রুত আনসার করো। হ্যাঁ, দ্রুত। ওকে, আসো আমরা আনসারগুলো নেই। দেখো কি বলেছে, নাইদার অফ দ্য টু সলিউশনস। তোমাদের মনে আছে? ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা অ্যান, মনে আছে? ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি অথবা অ্যান, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, মনে আছে না? সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে নাইদার আছে, নট নাইদার নর না। আমরা নাইদারের দুইটা নিয়ম পড়েছি, একটা হচ্ছে নাইদার ডট ডট নর, আর একটা হচ্ছে শুধু নাইদার। তো শুধু নাইদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, মনে আছে তোমাদের? শুধু নাইদার থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, অ্যান্সার কি হবে? ইজ। এরপর দেখো,
এইখানে বলেছে দ্য পুলিশ ইনভেস্টিংটা ম্যাটার সিরিয়াসলি। এইখানে কি হবে বলো তো, এটা একটা আনসার দেখতে চাই তোমাদের। বলো, পুলিশ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার সিরিয়াসলি। মনে রাখবা দ্য পুলিশ, ক্যাটেল, এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো দেখতে সিঙ্গুলার মনে হলো, এগুলো আসলে প্লুরাল। পুলিশ, ক্যাটেল, ক্যাগল, এগুলো যদি থাকে এগুলো হচ্ছে কি প্লুরাল। তার মানে হচ্ছে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং, দ্য ক্যাটেল আর গ্রেজিং। ঠিক আছে, এবার দেখো $500 অ্যামাউন্ট অফ মানি, তোমাদের মনে আছে? অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে অ্যান্সার কি হবে? ইজ। এরপরে দেখো মোর দেন ওয়ান রিজন, এটা তো আমরা অলরেডি পড়ছি অনেকবার, সিঙ্গুলার হবে। ডেটা, ডেটা সিঙ্গুলার না প্লুরাল বলো? সবাই বলো, ডেটা সিঙ্গুলার না প্লুরাল? ডেটা আর ডেটাম, তোমরা পড়েছো ডেটা ডেটাম, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? সবাই বলো তো, ডেটা ডেটাম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? একটু জানতে চাই, আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। ডেটা, হ্যাঁ ডেটাম সিঙ্গুলার, আর ডেটা হচ্ছে কি প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে? আর। এবার দেখো দ্য স্টাফ ডিভাইডেড, তারা কি হয়েছে? আলাদা হয়েছে। আলাদা হলে কি হয়? প্লুরাল হয়। এবার আমরা পড়ছি ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো থাকলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ইচ আছে, ইচ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার দেখো ওয়ান অফ আছে আবার হু আছে, ওয়ান অফ আছে আবার হু আছে, তার মানে অবশ্যই কি হবে? ওয়ান অফ আর হু থাকলে অবশ্যই আমাদের ভার্বটা কি? প্লুরাল। এবার দেখো আ সিরিজ অফ লেকচার্স, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন রিলেশন টু, এগুলো থাকলে খেয়াল করে দেখো, এগুলো থাকলে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, মনে আছে? এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আ সিরিজ একটা, আ সিরিজ একটা, তার মানে সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? ওকে, সো একটু খেয়াল করে দেখো ভাই আপুরা, তোমাদেরকে আমি যেই বিষয় নিয়ে নিশ্চয়তা করতে পারি যে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই ক্লাস করেছো, মানে আমার যেই বেসিক বা আর্কাইভ ক্লাস করেছো, এর বাইরে কিছু পড়া লাগবে না, এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো এই টাইপই তোমাদের হয়ে আসবে। সো আলাদা এখন প্রেশার নেওয়ার দরকার নাই, তোমরা ওই ক্লাসটা আর এই প্র্যাকটিস ক্লাস এনাফ, এনাফ ফর ইউ। বুঝাইতে পারছি? এই দুইটা জিনিস মাথায় রাখলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। সো মোটামুটি আমাদের যেই নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আমরা পড়ে ফেললাম, আশা করি তোমরা ভালোভাবেই শিখেছো। আমি আজকের ক্লাসে একটু গুরুত্ব দিব হচ্ছে কম্প্রিহেনশানে। সো এই টপিকটা তোমাদের যা যা পড়ছো এর বাইরে আর লাগবে না, বাট আমি তোমাদেরকে কম্প্রিহেনশনটা একটু হচ্ছে ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? কম্প্রিহেনশনটা কিভাবে অ্যান্সার করবা, কি করবা, এটা আগে একটু মনোযোগ দাও, নাকি? আচ্ছা, সো আবার বলতেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা ভাইয়ার যে ক্লাসটা আর্কাইভ আকারে আছে বা যেগুলার তোমরা পড়েছ, এইটা পড়লে এনাফ। আর এখানে ক্লাস করতেছো, কয়েকটা ভুল হচ্ছে, এখন প্র্যাকটিস করতে পারো। ভাই 30 নাম্বারটা আরেকবার, 30 নাম্বারটা একটু মনে করে দেখো। ভাইয়া পড়াইছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে এ সিরিজ অফ লেকচার্স, তাহলে অফ লেকচার্স হচ্ছে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ, এর আগের সাবজেক্ট কে আছে? এই সিরিজ একটা, তার মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা তুমি কি নিবা? সিঙ্গুলার নিবা। বুঝাইতে পারছি? ওকে, সো আবার বলতেছি, যাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল হয়, যাদের ভুল এখনো হইতেছে, তারা ওই ভুলটা শুধরানোর জন্য ক্লাসটা করে নিবা। এবং রুলগুলো অল্প কটা রুল, 8-9টা রুল ঠাড়া মুখস্থ করে ফেলা। প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক হইতে লাগে হইতে এদের আগে সাবজেক্ট অনুযায়ী ভার বসে, ঠোঁটের আগা থাকবে।
আইদার অর নাইদার নট অনলি ওভার এদের আগে সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্টের যে ভার বসে, প্রশ্নবোধক বাক্য হলে এদের প্রথম সাবজেক্টের যে ভার বসে, ঠোঁটের আগে রাখবা। আবার পড়ছো নো নান, নানের কথা বুইলা যান, পার্সেন্টিফিকেশন সাম মোর মোস্ট রেস্ট, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তোমরা যারা হচ্ছে রুল মনে থাকে না তারা মুখস্থ করে ঠাড়া মুখস্থ করে ফেলবা। ইচ এভরি আইদার নাইদার ইচ এভরি আইদার এদার মেনি অথবা ইনভেরিটিভ আনকাউন্টেবল নাউন এগুলো থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। মনে আছে? আবার তোমরা কি পড়ছো? মেনি ফিউ সেভারাল আদার্স, কমার্স আর আইএলটিএস। হ্যাঁ, তাহলে দেখো এগুলো তোমরা ঠাড়া মুখস্থ, আর কোনো ঝামেলাই নেই। এবার আসো আমরা কম্প্রিহেনশন। কমার্স বলো, আর্টস বলো, সায়েন্স বলো, যাই বলো, সকল ইউনিটির জন্য তোমার এই কম্প্রিহেনশন গুচ্ছতে বিগত বছরের প্রশ্ন দেখো, প্রশ্ন আসতেছে। এখন মজার ব্যাপার, 3টাও আসছে, এরকম আছে। মানে কমার্সে 3টা আসছে দেখলাম, মানে 3টা দিয়ে শেষ করছে। তো সবার জন্য ইম্পর্টেন্ট ভাই, এগুলো ঠাড়া মুখস্থ হয়ে গেছে আপনার বেসিক ক্লাস করে। হ্যাঁ, তোমাদেরকে বললাম যে যা পড়াইছি আলহামদুলিল্লাহ, সাবজেক্ট রিগিমেন্ট এনাফ। এখন তো প্র্যাকটিস করলাম। এখন আজকের ক্লাসের মূল আকর্ষণ কম্প্রিহেনশন। আসো, কম্প্রিহেনশন দেখে করিস নে তোর, এই খেয়াল করে দেখো, কম্প্রিহেনশন দেখে তোরা করিস নে ভয়। ঠিক আছে? কম্প্রিহেনশনে পাসে পাস হয়, কম্প্রিহেনশনে 3-এ 3 হয়। কিভাবে? মনোযোগ দিবা। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমার যেই কাজটা করতে হবে, সবার আগে যেই প্যাসেজটা আসবে, এই প্যাসেজের চেয়ে ইম্পর্ট্যান্ট হলো তোমার কোয়েশ্চেন কি টাইপের করছে। এই কোয়েশ্চেন বিভিন্ন টাইপের হয়। যখন মেইন টাইটেল কোয়েশ্চেন হয়, মানে এটা তারা কি বুঝাইছে, এই প্যাসেজের মেইন সারাংশ কি, মেইন টপিকটা কি। এরপরে দেখো, দ্বিতীয়ত এইখানে তোমার ভোকাবুলারি বেসড বা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বেসড আসে। বলবে এটার বেস্ট সিমিলার অপশন কোনটা, মানে সিনোনিম চাইতে পারে। ভাইয়া জগন্নাথে হার্ড ছিল কম্প্রিহেনশন না, তোমাদের কম্প্রিহেনশন সহজ আসবে। তুমি বিগত বছরের কোয়েশ্চেন দেখো, তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছরের কোয়েশ্চেন দেখো, কম্প্রিহেনশন তোমাদের অনেক সহজ আসবে। ভাই আমি রাজশাহীতে 4-এর 4 আউট অফ 4 পেয়েছি কম্প্রিহেনশন। হ্যাঁ, কম্প্রিহেনশন খুবই ইজি জিনিস, ফুল মার্কস পাওয়া সম্ভব। তো কম্প্রিহেনশন দেখলেই লাভ দিবা, কম্প্রিহেনশন দেখলে তুমি খুশি হয়ে যেতে হবে। ঠিক আছে? তাইলে হচ্ছে দেখো, ভোকাবুলারি যেটা আছে এটা আসলে অর্থ পাঠতে হয়। এটা তুমি যদি এই পৃথিবীর যত টিচার আছে, যত বই আছে, যত ম্যাটেরিয়ালস আছে, তোমার যদি এরকম সব বাইটটা খাওয়ায় দেওয়া হয়, কিন্তু তুমি যদি সেগুলো মনে না রাখতে পারো, তুমি যদি সেগুলো প্র্যাকটিস না করো, আলটিমেটলি কোনো লাভ হবে না। ভাই আগের বার দাগায়নি কম্প্রিহেনশন, মাইর এই ভন্ডের দল, তোদেরকে এমন মাইর দিব, যারা, আবার বলতেছি, যারা হচ্ছে কম্প্রিহেনশন আনসার করবি না তারা হচ্ছে 1 নাম্বার ভণ্ড। আবার বলতেছি, তারা 1 নাম্বার ভণ্ড। আবার বলতেছি, তারা 1 নাম্বার ভণ্ড। যারা মনে করো যে, ভাই অনেকে বলে আমাদের সময় কোয়েশ্চেন দেয়, এগুলো ফাউল কথা। যারা ভণ্ড তাদের কপালে এরকম একটা বই মাথায় মারলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসো, এই ভোক্যাব বেস তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, আর কিছু অপশন নাই। এবার আসো, 3 নাম্বার হচ্ছে হুবহু টাইপের প্রশ্ন থাকে। ধরো কোনো একটা লাইনের তোমার এখান থেকে একটা কাছাকাছি ওয়ার্ড দিয়ে অ্যান্সার করে দিতে পারে। ঠিক আছে? এবার আসো, আরেকটা টাইপের কোয়েশ্চেন তোমাদের হয় অনুমান ভিত্তিক। তুমি প্যাসেজটা পড়ে মোটামুটি অনুমান ভিত্তিক তুমি একটা অ্যান্সার করবা। বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। এখন এই টাইপ দেখে আমাদের টাইম নেই, আমাদের খেলা হলো ভাই কোয়েশ্চেন আগে দেখবো। ধরো এই যে এই প্যাসেজটা পড়ার আগে আমি এই কোয়েশ্চেনটা পড়বো, আগে কি কোয়েশ্চেন আসে।
এই 5টা কোয়েশ্চেন দেখো। প্রথম কোয়েশ্চেনটা কি আছে? দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস। তার মানে এই যে এই ধরনের কোয়েশ্চেন যখন আসবে, দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, তার মানে ওই প্যাসেজ কি সম্পর্কিত ওটাই আনসার হবে। ধর রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারে, ধরো তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসতে পারে, সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে পারে, ইন্টারনেট নিয়ে আসতে পারে, ঠিক আছে, তোমাদের এইখানে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আসতে পারে। যেই টপিকটা মানে প্যাসেজটা যেইটা সম্পর্কে আসছে এটাই হচ্ছে মেনলি ডিসকাসড। এবং সেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরো আসছে, এখন এটা কি সম্পর্ক আসছে? এটার বেনিফিটস আসছে নাকি এটার ডিমেরিটস আসছে, ঠিক আছে, এইটার কি উৎপত্তি আসছে, অরিজিন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমাকে প্যাসেজে বলাই থাকবে, ওইটা তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এআই হেল্পস ডক্টরস মেইনলি, এটা টোটালি হুবহু কোয়েশ্চেন। এখানে লেখা থাকবে ডক্টরস লেখা থাকবে, তুমি প্যাসেজ থেকে ঠুস করে টান দিয়ে ঠুস করে ফেলে দিবা, মানে অ্যান্সারে ফেলে দিবা, ঠিক আছে। এরপরে হোয়ার সাম এক্সপার্টস উইয়ার্ড অ্যাবাউট এআই, এই যে এই কথাটা তারা কেন দেখো সরি অরিড, তারা কেন অরিড, তারা কেন অরিড, তোমার ওই অরিডের কথা লেখা আছে প্যাসেজে। এরপরে দেখো হোয়াট প্রবলেম মে অ্যারাইজ ফ্রম এআই সিস্টেম, এখানে প্রবলেম কত কিছু কিছু প্রবলেমের কথা লেখা থাকবে, তুমি এখান থেকে একটা মাইরা দিবা। এরপর দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ নেসেসারি ফর দ্য প্রপার ইউজ অফ এআই, তো এইখানে নেসেসারি স্টেপ অথবা প্রপার ইউজ লেখা থাকবে প্যাসেজে। আসো এবার আমরা এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের প্যাসেজ পড়া। কোনো টেনশন নেই ভাই, আমি আশা রাখি তোমরা 5টার মধ্যে 5টাই পারবা। দেখো কি বলেছে। এখন অনেক বলে ভাইয়া আমি তো অর্থ পারি না। আরে ভাই তোমার পুরোপুরি অর্থ জানার দরকার নাই, আমি আগে বলছি, তোমরা অনেকে আমার আগের প্যাসেজের ক্লাস করছো, আমি পুরোপুরি প্যাসেজের অর্থ পারতে হবে এরকম না ভাই। আর ইউ তার ছিল জুরাইল রেভলিউশন, হ্যাঁ যেটাই আসুক তুমি পারবা। দেখো কি বলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টেকনোলজি অফ দ্য মডার্ন এরা। ও ভাই পুরো অর্থ জানি না, যাক তুমি একটু একটু জানো, মডার্ন এরা মানে আধুনিক যুগ, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, আচ্ছা তার মানে এআই আধুনিক যুগের একটা অনেক গুরুত্বপূর্ণ কিছু। যাক তুমি ধরো এতটুকুই বুঝলা, তুমি পুরোপুরি অর্থ পারলা না, কোনো সমস্যা নাই। এবার আসো, ইট ইজ ইনক্রিজিংলি বিং ইউজড ইন ডিফারেন্ট সেক্টরস। দেখো এটা কি বিভিন্ন সেক্টরসে কি হচ্ছে, ইউজ হচ্ছে। কোথায়? হেলথ কেয়ারে, এডুকেশনে, ট্রান্সপোর্টেশনে, বিজনেসে। তার মানে এটা কোন কোন জায়গায় হয়েছে এটা বলছে, ব্যবহার হচ্ছে। এবার এআই সিস্টেমস ক্যান অ্যানালাইজ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি হেল্পিং পিপল মেক বেটার ডিসিশনস। খেয়াল করে দেখো, আইএলস আর কমার্স। এবার দেখো হেল্পিং পিপল মেক বেটার ডিসিশনস, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা মানুষকে ভালো ডিসিশন নিতে সহায়তা করে, ধরো এতটুকু তুমি বুঝলাম। এরপর বলছে ইন হেলথ কেয়ার ফর এক্সাম্পল এআই ক্যান এজ ডক্টরস। দেখো ডক্টরস নিয়ে একটা প্রশ্ন আসছিল কিনা, ডক্টরস নিয়ে একটা প্রশ্ন আসছিল কিনা বলো। ছিল কিনা বলো, ডক্টরস নিয়ে প্রশ্ন। তাহলে এই লাইন থেকে প্রশ্ন আছে ইন ডিটেক্টিং ডিজিজ অ্যাট অ্যান আর্লি স্টেজ, ঠিক আছে, হুইচ ক্যান ইমপ্রুভ ট্রিটমেন্ট আউটকামস। হাউএভার দ্য র্যাপিড growth of AI has also raised several concerns. Many experts fear that automation may replace certain types of human jobs. যে অনেকে ভাবে যে মানুষের জব চাকরি খেয়ে দিবে, particularly those involving routine or repetitive tasks. Others argue that AI systems may reflect a biased presence in the data used to train them, which could lead to unfair decision. এবার বলছে despite these challenges many researchers believe that AI has enormous potential to improve human life. তো হিউম্যান লাইফ নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু কথা ছিল এখানে কোয়েশ্চেনে। They emphasize the importance of responsible development, ethical guidelines, proper regulation to ensure that AI technologies are used for the benefit of society rather than causing harm. ধরো তুমি জাস্ট হচ্ছে রিডিং পড়লা, তুমি জাস্ট রিডিং পড়লা, রিডিং পড়েও তুমি অ্যান্সার করতে পারবা। কিভাবে? খেয়াল করে দেখো, মেইনলি ডিসকাস, এরপর দেখো মেইনলি ডিসকাস, প্রথম কোশ্চেনটা তুমি উত্তর পেয়ে যাবা, এটা এআই নিয়ে লেখা হয়েছে এবং এআই এর কোন অপশনটা নিয়ে লেখা হয়েছে এটাও তুমি বুঝতে পারবা। এবার দ্বিতীয় কোশ্চেন ডক্টরস, এটাও তুমি আনসার করতে পারবা, মাত্র একটু আগে পড়ছি। সাম এক্সপার্ট ও রিড, দেখো এক্সপার্টরা কি বলছে, এই যে দেখো তৃতীয় কোশ্চেন যদি তুমি খেয়াল করে দেখো যে হ্যাজ কনসার্ন মেনি এক্সপার্টস, দেখো মেনি এক্সপার্টস 3 নাম্বার কোশ্চেনটা তুমি খুঁজে পাবা এখানে, পাইছো ভাই? 3 নাম্বার কোশ্চেনটা তুমি খুঁজে পাবা।
দেখো এরপর দেখো আমি যদি 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, হোয়াট প্রবলেম মে অ্যারাইজ এআই সিস্টেম অ্যাকর্ডিং, কোন প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে, ঠিক আছে। এরপর দেখো হোয়াট ইজ নেসেসারি ফর দ্য প্রপার ইউজ অফ, এই প্রপার ইউজ একবার লাস্ট লাইনে আছে, লাস্ট প্যারায়। আমি তুমি যদি একটু ভালো করে একটু জাস্ট বুঝি, তাহলে ভাই এইখান থেকে আনসার আনসার করা কোনো আহামরি কিছু না। খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, আমরা প্রথম কোশ্চেনটা বলছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন সাইট নিয়ে কথা বলেছে। তোমরা যদি মোটামুটি রিডিংও পড়ো, তোমরা বুঝতে পারবা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি হিস্ট্রির কথা বলছে না। এখানে দেখো দেখো কি বলেছে, বেনিফিটের কথা বলছে। এখানে কি কি বেনিফিট, যে ক্যান অ্যানালাইজ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা কুইকলি, হেলথ কেয়ারে এটা বেনিফিট দেয়, র্যাপিড গ্রোথ এটা আরও বেশি কনসার্ন করে, ঠিক আছে। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা প্রথম কোয়েশ্চেনটার উত্তর করতে পারতেছি কিভাবে। দেখো যদি প্রথম কোয়েশ্চেনটা দেখো, দ্য ডেঞ্জার্স অফ মডার্ন টেকনোলজি, নাউজুবিল্লাহ, মডার্ন টেকনোলজি নিয়ে কথা ছিল না। পরেরটা দেখো, হিস্ট্রি অফ কম্পিউটার্স, নাউজুবিল্লাহ, এই প্যাসেজটা কি কম্পিউটার হিস্ট্রি নিয়ে করা আছে না। দ্য প্রবলেমস অফ হেলথ কেয়ার সিস্টেম, না, হেলথ কেয়ার সিস্টেমে প্রবলেম বলে নাই, হেলথ কেয়ার প্রবলেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেনিফিট দেয় এটা বলেছে। তার মানে এটা হবে, অ্যান্সার কি হবে, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ইম্প্যাক্ট কি, পজিটিভ হইতে পারে, ইম্প্যাক্ট নেগেটিভ হইতে পারে, বুঝছো, ক্লিয়ার? আচ্ছা এবার আসো নেক্সট কোয়েশ্চেন, তাহলে প্রথম কোয়েশ্চেন বি। এবার আসো পরেরটা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এআই হেল্পস ডক্টরস মেইনলি বাই। তা আমরা দেখেছি যে একবার পুরোপুরি লাইনটা বললাম না, হুবহু কোয়েশ্চেন আসে। ভাই প্যাসেজ কোথা দিয়ে পড়ো, ভাই প্যাসেজ যে কোনো জায়গাতে প্র্যাকটিস করো, দরকার অনলাইন থেকে প্র্যাকটিস করো, কোনো বই থেকে পড়লে প্যাসেজ কমন পড়বে না, যেখান থেকে পাও সেখান থেকে প্র্যাকটিস করো। এবার আসো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এআই হেল্পস ডক্টরস, আমরা দেখছি খুব সুন্দরভাবে লেখা আছে, ডিটেক্টিং ডিজিজেস আর্লিয়ার, ঠিক আছে। প্যাসেজ কোনো টেক্সট বুক বা কোথা থেকে কমন পড়ে না, এটা বাইরে থেকে। এবার হোয়ার সাম এক্সপার্টস ওরিড অ্যাবাউট এআই, তো কেন এক্সপার্টরা টেনশন বা ফিয়ার মানে কি ভয়, ওরিড মানে কি চিন্তা বা ভয়। তাই দেখো, ইট ইজ টু এক্সপেন্সিভ টু ডেভেলপ, ইট ইজ টু ডিফিকাল্ট টু ইউজ, ইট মে রিপ্লেস সার্টেন হিউম্যান জবস, ইট স্লোজ ডাউন টেকনোলজি। তো এটা তো আসলে টেকনোলজিকে স্লো করে না, তাই না, এটা তো জীবনও হবে না, এটা জীবন হবে না, এটা স্লো ডাউন করে না। ইট ইজ ডিফিকাল্ট টু ইউজ, না এআই ইজ ডিফিকাল্ট না। এবার আসো, ইট ইজ টু এক্সপেন্সিভ টু ডেভেলপ, না, আমরা দেখেছি আমাদের প্যাসেজে সুন্দরভাবে লেখা আছে, ইট মে রিপ্লেস সার্টেন হিউম্যান জবস। এবার আসো 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট প্রবলেম মে অ্যারাইজ ফ্রম এআই সিস্টেমস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যে কোন প্রবলেমটা। দেখো পুওর ইন্টারনেট কানেকশন, এখানে ইন্টারনেট কানেকশন নিয়ে কোনো কথা আছে রে ভাই, নো। ইলেকট্রিসিটির কিছু কথা আছে, নাই। এবার দেখো শর্টেজ অফ কম্পিউটার নিয়ে কথা আছে না, বায়াস ইন ডিসিশন মেকিং, এটা ডিসিশন মেকিংয়ে কী হয়, যেমন যদি তুমি জিজ্ঞেস করো, তুমি এআই যারা চ্যাট জিপিটি বা এআই ইউজ করো, দেখবা যে এটা খুবই পক্ষপাতিত্ব করে, বুঝছো। এআই যারা ইউজ করবা দেখবা যে তুমি যদি করো আমার কি বিয়ে করা উচিত, তোমার কি বলে জানো, তোমার বিয়ে করা উচিত আবার উচিতও নয়, আমি মনে করি তুমি বিয়ে করলে ভালো থাকবে, আবার আমি এটাও মনে করি তুমি বিয়ে করলে নাও ভালো থাকতে পারো, ঠিক আছে। আবার ধরো তুমি লিখলা আমি জব করি, হ্যাঁ আমি অত টাকা কামাই, আমি এই করি সেই করি, আমার এখন স্বাবলম্বী, ঠিক আছে, আমার বয়স 21+, তখন কি বলবে জানো, হ্যাঁ তোমার সর্বাধিক সব কিছু বিবেচনা করে আমি বুঝতে পেরেছি যে তোমার এখনই বিয়ে করা দরকার, ঠিক আছে।
আবার যদি এর মধ্যে তুমি একটা বলো যে আমি বাবা মা যে মেয়েকে পছন্দ করেছে সে মেয়েকে বিয়ে করব না, তখন আবার কি বলবে জানো? হ্যাঁ, আমি মনে করি যেহেতু তোমার জীবন সঙ্গী তোমার পছন্দ মতো হওয়া উচিত, যেহেতু তুমি তার সাথে কি করবে, সংসার করবে, তুমি তাহলে বিয়ে না করলেই ভালো। ঠিক আছে? সো এখানে এটাই বলছে বায়াস ইন ডিসিশন মেকিং। দেখবা যে তুমি ওরে যেরকম দাও, ঠিক আছে, ওই কিন্তু এইভাবে এইভাবে কিন্তু উত্তর দিবে, বুঝছো? ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে সহমত ভাই, চামবাজ তেলবাজদের মতো। ঠিক আছে? ওকে, আসো, যাই হোক, এবার আসো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ নেসেসারি ফর দ্য প্রপার ইউজ অফ এআই। তো এটা আশা করি তোমরা সবাই পারবা, শেষ শেষ অংশে এটা লেখা ছিল। ঠিক আছে? আসো, দেখো তোমাদের সাথে কিন্তু জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? তোমরা যারা এইচএসসি 24 আছো, মানে সেকেন্ড টাইমার, অনেক দিন তোমাদের সাথে সম্পর্ক ছিল, প্রায় 1 বছর ধরে আমরা তোমাদেরকে কাছাকাছি 1 বছরের কাছাকাছি সময় তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, পড়াচ্ছি। তোমাদের বলছিলাম না গুচ্ছ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবো, বুঝছো? আসি না? সো কষ্ট লাগে, বুঝছো? যদি তোমরা চান্স না পাও খারাপ লাগবে। যারা সেকেন্ড টাইমার আছো তোমরা চান্স পাও, সবাই চান্স পাও, দোয়া করি। ফার্স্ট টাইমারও চান্স পাও। তো যাই হোক, তোমরা চান্স পাইলে ভালো লাগবে। আমাদের আস্তে আস্তে ক্লাসগুলো শেষের দিকে, আর অল্প কয়েকদিন ক্লাস আছে, শেষ হয়ে যাবে এরপরে। তো যাই হোক, যা পড়াইছি আলহামদুলিল্লাহ, এখন তুমি জাস্ট মেমোরাইজিং পার্টটা আর রিভিশন দিয়ে যাও, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ইংরেজিতে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? সো আসো। আর তোমাদের মধ্যে অনেকের দেখলাম তোমরা এখনই সেকেন্ড টাইমের, আমাদের কালকেও সেকেন্ড টাইমে কয়েকজন ভর্তি হয়েছে। সেকেন্ড টাইমে তোমরা ভর্তি হও, পরীক্ষাটা দিয়ে দেখো। এখন যখন জিজ্ঞেস কয় ভাই আমার অমুক অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্ট লাগবে, ঠিক আছে ভাইয়া, 2023 সাল থেকে আপনাদের, হ্যাঁ, অনেকে 2023 সাল থেকে 2026 পর্যন্ত আছো। সো যাই হোক, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমাদের এই পথ চলায় তোমাদের সাথে কখনো যদি মনে হয় যে ভাইয়া খারাপ ব্যবহার করছে, ভাইয়ারা আমাদেরকে বকাঝকা করছে, তোমাদের জন্য ভালো। ভাইয়া এমসিকিউ কিছু প্রবলেম আছে, এগুলো কী করবে? এগুলো কিচ্ছু করার দরকার নাই। তুমি ওই টাইমে তুমি ওয়ার্ড ইয়েগুলো করো, ভোকেব পড়ো। ঠিক আছে? ভাইয়া ম্যারাথন নেবেন? ম্যারাথন লাগবে? ঠিক আছে, দেখি ম্যারাথন নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আসো। তো যেটা বলছিলাম, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ নেসেসারি ফর দ্য প্রপার ইউজ অফ এআই, ইগনোরিং টেকনোলজিক্যাল প্রোগ্রেস, স্টপিং এআই ডেভেলপমেন্ট। তুমি কি এআই ডেভেলপমেন্ট বন্ধ করে দিবা? না। ইথিক্যাল গাইডলাইন্স আর প্রপার রেগুলেশন। দেখো আমরা একবার শেষের দিকে আইসা সুন্দরভাবে পড়ছিলাম, ইথিক্যাল গাইডলাইন্স অ্যান্ড প্রপার রেগুলেশন থাকবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? সি। সরি। ওকে, ইয়েস। এবার আসো, আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব। ওকে 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 ওকে, আমরা আরেকটা, এইটা এটা আগে তোমরা নিজের একবার পড়ো, ঠিক আছে? ভাইয়া এইসিসি তো, হ্যাঁ, তোমরা অনেকেই আমার সাথে এইসিসির থেকে আছো। আমি দোয়া করি তোমরা যেন সবাই চান্স পেয়ে যাও, ভালো কিছু করো। দ্রুত অ্যান্সার করে ফেলো।
ওকে, আচ্ছা আসো আমরা খেয়াল করি। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মডার্ন লাইফ। সো রিসেন্ট টপিকগুলো আসার সম্ভাবনা একটু বেশি, যেমন এআই, জুলাই রেভলিউশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এগুলো বেশি ইয়া হয়। ঠিক আছে, সো আসো আমরা একটু খেয়াল করে দেখি। কোয়েশ্চেনগুলো আগে একটু দেখব। দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, মানে এই প্যাসেজটা কী সম্পর্কে বলা আছে এটা আমাদের খেয়াল করতে হবে। নাম্বার 2, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সোশ্যাল মিডিয়া হেল্পস স্টুডেন্টস। তো স্টুডেন্ট সম্পর্কিত বা স্টুডেন্টদেরকে কী সহযোগিতা করে এটা দিয়ে একটা প্রশ্ন আসছে। এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া মে এফেক্ট, যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে কি হতে পারে এইটাও আমাদের আসার সম্ভাবনা আছে। এরপর দেখো দ্য ওয়ার্ড ইন্টেগ্রাল, এই যে এটা হচ্ছে তোমাদের ভোকাবুলারি বেসড। ওই যে বললাম না ভোকাবুলারি বেসড, ভাই ম্যারাথন ক্লাস নিয়েন। হ্যাঁ ম্যারাথন ক্লাস আমরা করব, ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবার আসো দ্য টোন অফ দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজের মেইন যে কনসার্নটা, মানে সুরটা কী ছিল এইটা, এটা কি পজিটিভ টোন না নেগেটিভ টোনে গাইছে, এরকম বিষয়। তো আমরা একটু খেয়াল করে দেখি। দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, এর আগে আমরা প্যাসেজটা একবার রিডিং পড়বো, জাস্ট অর্থ না পারলেও সমস্যা নাই। যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ মডার্ন লাইফ, যে আধুনিক জীবনে এটা খুবই ইন্টেগ্রাল মানে হচ্ছে আমরা জানি প্রধান বা অন্যতম পার্ট, প্রধান পার্ট। ইন্টেগ্রাল পার্ট মানে হচ্ছে প্রধান অথবা অন্যতম, ঠিক আছে, অফ মডার্ন লাইফ, স্পেশালি অ্যামাং ইয়াং পিপলদের জন্য, ঠিক আছে, যুবতীদের জন্য। ভাই সেকেন্ড টাইম ফি কত? আচ্ছা সেকেন্ড টাইম কত কি এগুলো আপাতত বলার দরকার নাই। যারা সেকেন্ড টাইমের আমাদের সাথে ছিল ওরা যে কবে আমাদেরকে জাস্ট একটা পেমেন্ট করছে, এরপরে খালি প্রত্যেকটা কোর্সই তারা পাচ্ছে ফ্রি 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 ফ্রি। সো একবারে সেকেন্ড টাইম যারা আছো তোমাদের একবারে সকল কোর্স, বিউপি, জাহাঙ্গীরনগর, সকল ইউনিভার্সিটি তোমাদের জন্য থাকবে। সো এইটা নিয়ে আমাদের পেজে নক দিও, আমি নিজেও মনে নাই বা করতে পারবো না। ভাই কত মার্ক পেলে ল পাবো? আচ্ছা কত মার্ক পেলে কী পাবো এগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিব। আসো এরপর দেখো কি বলেছে। প্ল্যাটফর্ম সাচ এস ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক লেখলো না কেন রে? টিকটক লেখে নাই না? আচ্ছা যাই হোক, অ্যালাউ ইউজার্স টু কমিউনিকেট ইনস্ট্যান্টলি, অ্যান্ড এগুলো আমাদেরকে বা ব্যবহারকারীদেরকে খুব দ্রুত যোগাযোগের জন্য কি করে, অ্যালাউ করে বা তারা হচ্ছে প্রদান করে, সুবিধা দেয়। এবার দেখো শেয়ার ইনফরমেশন কি করে, ভাগ করে। এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন, তাদের মতামত কি করে, তাদের মতামত জানায়। দিস প্ল্যাটফর্মস হ্যাভ মেড কমিউনিকেশন ফাস্টার, এবং এগুলোর কারণে কমিউনিকেশন যোগাযোগ কি হচ্ছে, অনেক বেশি দ্রুত হচ্ছে, অ্যান্ড ইজিয়ার, সহজ হচ্ছে, দেন এভার বিফোর, অন্য সময় থেকে। এরপর দেখো স্টুডেন্টস অফেন ইউজ সোশ্যাল মিডিয়া টু এক্সচেঞ্জ একাডেমিক ইনফরমেশন, কোলাবোরেট অন প্রজেক্ট মানে কি, সমন্বয় করা, ঠিক আছে, অ্যান্ড রিমেইন কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, হাউএভার দ্য ওয়াইডস্প্রেড ইউজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ অলসো ক্রিয়েটেড সেভারাল কনসার্ন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার ক্রিয়েট বিভিন্ন কনসার্ন, মানে এটা নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলছে। সাইকোলজিস্ট বিলিভ দ্যাট এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ক্যান নেগেটিভলি ইফেক্ট। দেখো এই লাইনটাতে কিন্তু প্রশ্ন আসছিল, ঠিক আছে। এবার দেখো কি বলছে, কনস্ট্যান্ট এক্সপোজার টু কেয়ারফুল এডিটেড ইমেজেস অ্যান্ড পোস্ট মে ক্রিয়েট আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অ্যান্ড ফিলিংস অফ ইনএডিকুয়েসি অ্যামাং ইয়াং ইউজার্স। মোরওভার স্পেন্ডিং টু মাচ টাইম, এই যে দেখো তুমি যদি অনলাইনে অনেক টাইম ইউজ করো, মে রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন অ্যান্ড উইকেন্ড সোশ্যাল রিলেশনশিপ ইন রিয়েল লাইফ। অনেকের সম্পর্ক আমরা দেখবো তো ফেসবুকে খুব ভালো, কিন্তু সরাসরি ভালো না, ঠিক আছে, সরাসরি ভালো না। তো এই বিষয়গুলো বলা হয়েছে। তো সোশ্যাল মিডিয়া ক্যান স্টিল প্লে এ পজিটিভ রোল, ইট ইজ রেসপন্সিবলি ইফ ইউজড রেসপন্সিবলি। যদি এটা পজিটিভলি তুমি ইউজ করো বা রেসপন্সিবলি ইউজ করো তখন এটা কি কাজে দিবে। It can spread awareness about social issues, support educational activities, and provide opportunities for creative expression. Experts suggest that young people should learn to use social media wisely by limiting their screen time and focusing meaningful interaction.
তো এটা যদি তুমি রিডিং পড়ো তাও তুমি অ্যান্সার করতে পারবে। আসো আমি একটু দেখাই। প্রথম কথা হলো যে এই প্যাসেজটা কি সম্পর্কে বলা আছে, এটা কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কথা বলেছে নাকি সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছে বলো তো? এটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছে। দ্যাট মিনস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ এবং নেগেটিভ দুইটা এফেক্টের কথা বলছে সোশ্যাল মিডিয়া। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? বি। আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? বি হবে। এবার আসো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সোশ্যাল মিডিয়া হেল্পস স্টুডেন্টস অ্যাভয়েড স্টাডিং। তারা কি পড়াশোনাকে বাদ দেয়? রিডিউস কমিউনিকেশন, কমিউনিকেশন কমায় না, ঠিক আছে। এরপর দেখো ইগনোর সোশ্যাল ইস্যুস, না সোশ্যাল ইস্যুস তারা ইয়ে করে। এক্সচেঞ্জ একাডেমিক ইনফরমেশন, দেখো তো এই লাইনটা বরাবর ছিল কিনা। হ্যাঁ বেশ, 3:30 আরেকটা, হ্যাঁ এইটা ক্লাসের পরে 3:30 আবার আমি ক্লাস নিব আজকে। কালকে রাতে যেহেতু আমি ক্লাসে জয়েন করছিলাম কিন্তু মাইক্রোফোনের কারণে ক্লাস নিতে পারি নাই, আমি আবার 3:30 তোমাদের ক্লাস নিব আজকে, ঠিক আছে। এবার দেখো এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া মে ইফেক্ট। এক্সেসিভ যখন তুমি বেশি চালাবা, ফিজিক্যাল স্ট্রেংথ অনলি, ক্লাইমেট চেঞ্জ, এটা তো জীবন না, ইকোনমিক গ্রোথ নো। তো আমরা এইখানে প্যাসেজ অনুসারে কোনটা ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছে নাকি মেন্টালের কথা বলছে? আমরা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়ার কারণে মেন্টাল হেলথের বেশি প্রবলেম হয় ফিজিক্যালের চেয়ে মেন্টাল হেলথ। ভাই ম্যারাথন, হ্যাঁ ম্যারাথন ঈদের পরে, ম্যারাথন হইল ঈদের পরে। এবার আসো দ্য ওয়ার্ড ইন্টেগ্রাল। ইন্টেগ্রাল মানে কি? অন্যতম, প্রধান, ঠিক আছে, প্রয়োজনীয়, টেম্পোরারি, শর্টকাট হবে না, হার্মফুল হবে না, আননেসারি হবে না, কারণ কি হবে? এসেনশিয়াল। দ্য টোন অফ দ্য প্যাসেজ, এটা কি কমপ্লিটলি নেগেটিভ বলো তো? কমপ্লিটলি নেগেটিভ ছিল এ, মানে আমাদের সোশ্যাল মিডিয়া পুরোপুরি নেগেটিভ না, এটা দুইটাই আছে। এটা কি? দুইটাই আছে। এরপর দেখো কমপ্লিটলি পজিটিভ, না এটা পজিটিভও বলে নাই। ইমোশনাল, না অবশ্যই কি ব্যালেন্সড অ্যান্ড অ্যানালিটিক্যাল। এই প্যাসেজের যে টোনটা ছিল দুইটা মানে প্রকারই ছিল, দুই টাইপেরই ছিল, বুঝাইতে পারছি? তাইলে খেয়াল করে দেখো ভাইয়া, প্যাসেজ আসলে কেউ ভয় পাবা না। ধরো তুমি প্যাসেজ আর পড়লাই না বাসায়, কোনো প্র্যাকটিসই করলে না, কিন্তু তুমি পরীক্ষার হলে করবা, কারণ প্যাসেজ থেকে চাইলেই তুমি অনেক নাম্বার তুলতে পারবা যদি তুমি একটু জাস্ট রিডিং পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। এখন অনেকের যেটা হয় যে ভাইয়া দেখো, তোমাদের অনেকেরই একটা প্রবলেম হইতে পারে যে ভাইয়া আমি যখন প্যাসেজ অ্যান্সার করতে যাই অনেক সময় লাগে। যাদের সময় লাগে তাও আনসার করার চেষ্টা করবা। ভাইয়া গুচ্ছতে চান্স পেয়ে গেলেও আর ইউতে চান্স না পাওয়ার কষ্ট সারা জীবন থেকে থাকবে। মনে রাখবা, যারা এইসব কথা বলো যে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে সারা জীবনের আফসোস থেকে থাকবে, সারা জীবনের আফসোস আমার বয়ে বেড়াতে হবে, এরকম বিষয় নিয়ে যারা চিন্তা করো তাদের কথা বলবো ভাই, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাইয়েরা পুরা। এই যে একজন কমেন্ট করছো, তোমরা যে এখানে কমেন্ট করছো, দেখো তোমাদের এই যুদ্ধটা এখন না, অনেক দিন ধরে, ঠিক আছে। এই যে বলতেছ যে আর ইউতে চান্স না পাওয়ার আফসোস, ঠিক আছে, আফসোস সারা জীবন থাকবে। হ্যাঁ, ডিউতে চান্স না পাওয়ার আফসোস সারা জীবন থাকবে। ভাই এগুলো বলিও না, মনে রাখবা আমরা খুব ভালো করে জানি যে আল্লাহ সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তুমি যেই ধর্মের হয়ে থাকো ভাই, তুমি যেই ধর্মের হয়ে থাকো বোন, তোমাদের উদ্দেশ্যে বলি যে তুমি মনে করতে পারো যে আমি যেটা পাইনি ওটার জন্য অনেক বেশি আফসোস হচ্ছে, ওইটা পেলে আরও ভালো হতো। সত্যিকার অর্থে জানো কি জানো, যে ওইটা পাইলে তোমার অবস্থা আরও খারাপ হইতো, ওইটা পাইলে তোমার জীবন অন্যরকম হয়ে যেতে পারত। সো যেটা তোমার জন্য মঙ্গলজনক, যেটা তোমার জন্য কল্যাণকর, সেটাই আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন। সো মনে রাখবা, জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করবা না। তুমি অনেক পরিশ্রম করেছো, তুমি অনেক কিছু চেয়েছো, নিজের জীবনের পুরোটা সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করেছো, তারপরেও পাও নাই। তার মানে মনে রাখতে হবে সামথিং ইজ বেটার ওয়েটিং ফর ইউ। মনে রাখতে হবে, তোমার এই জায়গাটায় মাথায় রাখতে হবে। তুমি যদি মাথায় রাখো যে আমি আমার আফসোসকে কোনোভাবে ভুলতে পারি না, না, এমনও হইতে পারতো তুমি ওইখানে পড়লে আরও খারাপ হয়ে যেতা।
এরকম অনেক দেখেছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ড এরকম দেখেছি বিভিন্ন খারাপ অভ্যাসে নিজেকে আলিঙ্গন করিয়ে নিজের ক্যারিয়ার, ফ্যামিলির আশা ভরসা সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সো এই যে তোমাদের একটা আফসোস, এরে পাইলাম না, সারা জীবন আফসোস থাকবে, এগুলো কখনোই করার চেষ্টা করবা না ভাই, কখনো বলার চেষ্টা করবা না। তুমি সব সময় একটা জিনিস জপবা, আলহামদুলিল্লাহ, যা পেয়েছি যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষণে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি যদি নিজের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারো, তুমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারো, তোমার জীবনে এর চেয়ে বড় সুখকর সময় আর আসবে না। তুমি হবা জীবনের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুখী মানুষ। সো এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা এই কথাটা হয়তো মুখে বলি কিন্তু ভেতর থেকে ফিল করি না। আজকে তোমার কাছে মনে হইতে পারে যে আমার প্রতিবেশী অমুকের বাবা এত লাখ লাখ কোটি টাকা ইনকাম করতেছে, এখন ঈদের আগে তারা বস্তা ভরে ঈদের শপিং করতেছে, আমি করতে পারি নাই। এই জিনিসটা নিয়েও আমরা অনেক আফসোস করি, ঘরের কোণে গিয়ে কান্নাকাটি করি, মন খারাপ করি। মন খারাপ করো না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন সিচুয়েশনে পাঠাইছে যে আমি আমার এই প্রিয় বান্দাটাকে এমন কিছু দিতে চাই বা দিব যেটা হয়তো সে এখন পাবে না, সে এখন না পেলেও পরবর্তী জীবনে, পরবর্তী কালে, পরকালে গিয়ে পেয়ে যেতে পারে। সো এইখানে তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলে শেষ করব যে তুমি যদি মনে করো যে তুমি অনেক প্রাচুর্যের মধ্যে থাকলে, তুমি অনেক কিছু পেলে অনেক ভালো থাকতে, এটা মোটেও সঠিক না। অনেকে অনেক কিছু পেয়েও সুখী নয়, আবার অনেকে খুব কম পেয়েও অনেক বেশি সুখী। তোমাদের মন খারাপ হতেই পারে যে বাবা তুমি আমাকে অনেক কিছু কিনে দিতে পারো নাই, মা তুমি আমাকে অনেক কিছু কিনে দিতে পারো নাই। এই যে ঈদ আসলে অনেকের মন খারাপ হয়। জাস্ট একটা কথাই বলবো যে দিন শেষে তুমি যদি নিজের জায়গা থেকে একটু বুঝো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে, এরকম হইতে পারে অনেক বাবা মা অনেক টাকা পয়সা দিয়েও সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পায় না, উত্তম আচরণ পায় না। কিন্তু তুমি, তোমার বাবা মা তোমাকে লক্ষ্মী হিসেবে জানে, তোমার বাবা মা তোমাকে কিছু না দিতে পারলেও তোমার বাবা মা তোমার থেকে অনেক কিছু পায়। আবার তুমিও তোমার বাবা মার থেকে একটা মানসিক প্রশান্তি, অনেক মানসিকভাবে যত সাপোর্ট লাগে সব কিছু পাও, ভালোবাসা পাও। এই ভালোবাসা টাকা, অর্থ, সম্পদ কিছু দিয়ে আসলে কেনা যাবে না। সো তোমাদের বলবো এই যে যে জিনিস তোমার জন্য নয় সেটা নিয়ে তুমি কখনো আফসোস করিও না ভাই বোনেরা। তোমাদের সাথে চলতে চলতে অনেকগুলো সময় কেটে গেল, বেলা কোন দিক দিয়ে যে পুরে ফুরিয়ে গেল জানি না। আর অল্প কয়েকটা ক্লাসের পরেই তোমাদেরকে বিদায় দিতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এগুলো একটু মেজার করার চেষ্টা করবা, এগুলো একটু মনে করার চেষ্টা করবা। ইনশাল্লাহ অনেক 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 বেশি অনেক বেশি তোমরা সুখে থাকবা, অনেক বেশি ভালো থাকবা। ঠিক আছে? সো যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সো এরকম কমেন্ট আমার কাছে করিও না, ঠিক আছে? তো যাই হোক, আসো আমরা একটু যেহেতু আরেকটা ক্লাস আছে 3:30টায়, আমরা আজকে এখানের বিদায় নিব। সবার প্রতি ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3:30টায় আবার ক্লাস আছে, ঠিক আছে?